গত ২৮শে ফেব্রুয়ারি শনিবার সকালটা মধ্যপ্রাচ্যের জন্য সাধারণ কোনো সকাল ছিল না। তেহরানের আকাশে তখন হালকা শীতের কুয়াশা ভাসছিল। রাজধানীর এক অতি গোপনীয় সুরক্ষিত স্থাপনায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা তখন এক জরুরি বৈঠকে বসেছিলেন। মেজর জেনারেল মোহাম্মদ শাকপুর, রিয়ার অ্যাডমিরাল আলী শামখানি সহ আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক নেতা সেই বৈঠকে উপস্থিত ছিলেন। কেউ জানত না যে ঠিক সেই মুহূর্তে হাজার হাজার মাইল দূরে ওয়াশিংটনের এক অন্ধকার ঘরে বসে সিআইএর গোয়েন্দারা এই তথ্যটি হাতে পেয়ে গেছে। গোপন সূত্রে পাওয়া সেই খবরটি ছিল একটি বিষাক্ত ছোবলের প্রথম পদক্ষেপ। মুহূর্তের মধ্যেই হামলার পরিকল্পনা চূড়ান্ত হলো। ঘড়ির কাঁটায় একেবারেই নিখুঁত হিসাব কষে ইসরায়েলের সময় ভোর ৬টায় যুদ্ধ বিমানগুলো গোপন ঘাটে ছেড়ে আকাশে উড়ল। তেহরানের স্থানীয় সময় তখন সকাল ৯টা ৪০। আর ঠিক সেই সময়ই সুরক্ষিত স্থাপনার ওপর আকাশ থেকে আছড়ে পড়ল একের পর এক ভয়ানক মিসাইল। বিস্ফোরণের প্রচণ্ড আওয়াজে কেঁপে উঠল পুরো এলাকা। ধোঁয়া আর ধ্বংসস্তূপের মধ্যে চাপা পড়ে গেল অনেক কিছু। মূল জমায়েত থেকে একটু দূরে পাশের একটি ভবনে সেই সময় দফতরিক কাজে ব্যস্ত ছিলেন ইরানের ৮৬ বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেদিনই তাকে চিরদিনের জন্য পরপারে পাঠিয়ে দেওয়া হলো। যে মানুষটি দশকের পর দশক ধরে ইরানকে শক্ত হাতে ধরে রেখেছিলেন পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে, যিনি ছিলেন এক অটল দেওয়াল, তাকে এভাবে সরিয়ে দেওয়ার পেছনে যে নাটের গুরু ছিলেন তার নাম জানলে যে কারো চোখ কপালে উঠবে। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদন অনুযায়ী এই পুরো শয়তানি চালের মূল কারিগর ছিলেন খোদ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। লোকটার ভণ্ডামি আর চতুরতার গভীরতা এবার পুরো দুনিয়া হাড়ে হাড়ে টের পেয়েছে। মাত্র কিছুদিন আগেই তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে একেবারেই গলায় গলায় খাতির জমিয়েছিলেন। প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সৌদি আকাশসীমা কোনোভাবেই কাউকে ব্যবহার করতে দেয়া হবে না। অথচ এই মিষ্টি কথার আড়ালে গত পুরো ১ মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বারবার ফোন করে ইরানে আঘাত হানার জন্য অবিরত কুবুদ্ধি দিয়ে গেছেন। আর এই শয়তানি কৌশলের আসল উদ্দেশ্য ছিল ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে দাবার গুটি বানিয়ে পুরো মধ্যপ্রাচ্য নিজের কবজায় নিয়ে নেওয়া। তলে তলে নিজের মুসলিম ভাইয়ের বুকে ছুরি বসানোর এই পিলে চমকানো বেইমানির কাহিনী এখন সারা দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রথম দিনেই খামেনিকে এভাবে বিদায় করার পর ক্ষোভে ফেটে পড়ল সমগ্র ইরান। কিন্তু সবচেয়ে বেদনাদায়ক ছিল মধ্যপ্রাচ্যের ওই তথাকথিত মুসলিম ভাই দেশগুলোর নীরবতা। এত বড় একটা ঘটনার পরও তাদের গলা থেকে টু শব্দটিও বের হলো না। সবাই যেন মুখে কুলুপাটা। এই চরম বেইমানি আর নির্লজ্জ নীরবতার পর ইরান এখন খুব ভালো করেই বুঝে গেছে কে আপন আর কে পর। আর ঠিক এই জায়গা থেকেই গল্পটা এক অপ্রত্যাশিত মোড় নিল। খামেনির শাহাদাতের পর ইরান যখন রাগে ফুঁসছে, তখন গাদ্দার আরবদের বাদ দিয়ে তারা হাত বাড়ালো এমন এক দেশের দিকে যার কথা কেউ কল্পনাও করেনি। সেই দেশটি হলো বাংলাদেশ। গত ৪ মার্চ ঢাকায় ইরানি দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদী এক অবাক করা আবদার তুলে ধরলেন। তিনি জানালেন, ইরান সৌদি বা দুবাইয়ের মতো কোনো আরব দেশের কাছ থেকে এক কানাকড়ির টাকাও চায় না, কোনো লজিস্টিক সাপোর্টেরও দরকার নেই। তাদের শুধু দরকার বাংলাদেশের মতো একটি স্বাধীন ও সার্বভৌম মুসলিম দেশের নৈতিক সমর্থন। তারা চায় বাংলাদেশ যেন এই লুটেরাদের সরাসরি নিন্দা করে তেহরানের পাশে দাঁড়ায়। কিন্তু প্রশ্ন হলো, সব আরবদের বাদ দিয়ে ইরান কেন বাংলাদেশকেই বেছে নিল? এর পেছনের কারণটা আসলে জলের মতো পরিষ্কার। বাংলাদেশ শুধু একটি মুসলিম প্রধান দেশই নয়, একই সঙ্গে ওআইসি এবং জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য। সবচেয়ে বড় কথা, বাংলাদেশ কখনো কোনো পরাশক্তির কাছে মাথা নত করেনি এবং তার কণ্ঠস্বর সবসময় নিপীড়িতদের পক্ষে ছিল। ইরানের দৃষ্টিতে এই মুহূর্তে এমন একটি দেশের সমর্থন দরকার যে দেশ কারো পকেটে নেই, যে দেশ নিজের বিবেকের কাছে দায়বদ্ধ। সেই হিসেবে বাংলাদেশ তাদের কাছে সবচেয়ে বিশ্বাসযোগ্য মুসলিম দেশ হিসেবে প্রমাণিত হয়েছে। রাষ্ট্রদূত জাহানাবাদী সংবাদ সম্মেলনে আরও স্পষ্ট করে জানিয়ে দিলেন যে দীর্ঘমেয়াদে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো বিশাল সামরিক সক্ষমতা ইরানের রয়েছে। পর্যাপ্ত ড্রোন, তেজি সব ব্যালিস্টিক মিসাইল তাদের ভান্ডারে মজুদ আছে। ইরানে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও তিনি আশ্বস্ত করলেন এবং জানালেন যে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাস নিয়মিত ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছে। যখনই কোনো সহযোগিতার দরকার হবে ইরান সরকার সর্বোচ্চ ব্যবস্থা নেবে বলে ভরসা দিলেন তিনি। এদিকে খামেনি শহীদ হওয়ার পর ওই লুটেরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্র আর গাদ্দার সৌদি ভেবেছিল এবার ইরান একেবারেই ছন্নছাড়া হয়ে পড়বে। তাদের দিবাস্বপ্ন ছিল যে শীর্ষ নেতাদের সরিয়ে দিলেই তেহরানের পতন ঘটবে।
পড়বে আর তাদের কেল্লাফাতে হয়ে যাবে। এদিকে খামেনি শহীদ হওয়ার পর ওই লুটেরা ইসরায়েল, যুক্তরাষ্ট্র আর গাদ্দার সৌদি ভেবেছিল এবার ইরান একেবারেই ছন্নছাড়া হয়ে পড়বে। তাদের দিবা স্বপ্ন ছিল যে শীর্ষ নেতাদের সরিয়ে দিলে তেহরানের পতন ঘটবে আর তাদের কেল্লা ফতে হয়ে যাবে, কিন্তু বাস্তবতা তাদের সেই স্বপ্নকে একেবারেই তছনছ করে দিল। খামেনির বিদায়ের পর ইরান যেভাবে ভয়ঙ্কর পাল্টা আঘাতে ফেটে পড়ল সেটা ওই বেইমানরা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। তাদের সেই কুবুদ্ধি বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে এলো। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বে ৩ সদস্যের এক শক্তিশালী কাউন্সিল অত্যন্ত দ্রুততার সঙ্গে দেশের হাল ধরল। পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ একেবারে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন যে এর জবাব ট্রাম্প আর নেতানিয়াহুকে চরম মূল্য দিয়ে শোধ করতে হবে। আর তারপরে শুরু হলো ইরানের সেই ভয়ঙ্কর অভিযান, যার নাম দেয়া হলো অপারেশন ট্রু প্রমিস। এএফপি সংবাদ মাধ্যমের খবর অনুসারে রোববার সকাল থেকেই ইরান তাদের তেজি ব্যালিস্টিক মিসাইলগুলোর নিশানা সরাসরি ঘুরিয়ে দিল সৌদি, সংযুক্ত আরব আমিরাত আর কাতারে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর দিকে। কাতারের রাজধানী দোহায় কমপক্ষে 11টি বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা গেল। মিসাইলের আঘাতে চারপাশ একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল। এর আগে ৩ মার্চ রাতে দুবাইয়ে মার্কিন কনসুলেটের কাছেও ড্রোন হামলা চালিয়ে ইরান তাদের সক্ষমতার প্রমাণ দিল। রিয়াদের বুকেও কান ফাটানো আওয়াজে কালো ধোঁয়ার কুণ্ডলি উঠল। একের পর এক পাল্টা আঘাত হানতে হানতে যুদ্ধের পঞ্চম দিনে এসে পরিস্থিতি একেবারেই ভয়াবহ আকার ধারণ করল। পঞ্চম দিনের সকালেও ইসরায়েল আর যুক্তরাষ্ট্র মিলে ইরানের বিভিন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং একটি পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠানে ব্যাপক হামলা চালালো। এই হামলায় ইরানে আহতদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছে। শুধু ইরানেই নয়, লেবাননেও নেতানিয়াহু বাহিনী ব্যাপক আক্রমণ চালিয়েছে। ট্রাম্প প্রশাসন এই সামরিক অভিযানের নাম দিয়েছে অপারেশন এএফ ফিউরি। পারমাণবিক স্থাপনা ধ্বংসের একটি মনগড়া অজুহাত সাজিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন বিশ্বের সামনে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টায় ব্যস্ত। কিন্তু এখানেই ঘটল সবচেয়ে নাটকীয় মোড়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এবং খোদ মার্কিন ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি যখন একেবারেই পরিষ্কার জানিয়ে দিল যে আগামী 1 দশকেও ইরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণই তাদের হাতে নেই, তখন হোয়াইট হাউসের কর্মকর্তারা রীতিমতো হতচকিত হয়ে গেল। সারা বিশ্বের সামনে এমন ডাহা মিথ্যাচার ধরা পড়ে যাওয়ায় পেন্টাগনের কপালে এখন গভীর চিন্তার রেখা পড়ে গেছে। তারা এখন ঘাম ঝরিয়ে নিজেদের বাঁচার রাস্তা খুঁজছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হিসাব বলছে মাত্র 4 দিনে প্রায় $200 কোটি সামরিক ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। তাদের কোটি কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একেবারেই তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কাতারের আল উদাইদ মার্কিন বিমান ঘাঁটিতে স্থাপিত প্রায় $1.1 বিলিয়ন মূল্যের একটি অত্যাধুনিক রাডার সিস্টেম একেবারেই অকেজো করে দিয়েছে ইরান। কুয়েতের ঘাঁটিতে রাখা 3টে মার্কিন F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান পুরোপুরি ধ্বংস করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় $282 মিলিয়ন। বাহরাইনে অবস্থিত মার্কিন 5ম নৌবহরের সদর দফতরে আঘাত এনে 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল এবং কয়েকটি ভবন গুঁড়িয়ে দিয়েছে ইরানি বাহিনী। এমনকি সংযুক্ত আরব আমিরাতের আল রুয়াইস এলাকায় মোতায়েন থাকা অত্যাধুনিক থ্যাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ রাডারও ধ্বংস করার দাবি জানিয়েছে তেহরান। তেল আবিবে যেভাবে মিসাইল বৃষ্টি হচ্ছে তাতে নেতানিয়াহুর রাতের ঘুম একেবারেই হারাম হয়ে গেছে। ইসরায়েলের রাস্তায় রাস্তায় এখন শুধু কান ফাটানো সাইরেনের আওয়াজ। আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে ইরানি মিসাইল ধেয়ে আসছে আর তা আটকাতে গিয়ে নেতানিয়াহুর বাহিনীর একেবারেই হিমশিম অবস্থা। হামলার প্রথম দিনে তারা ভেবেছিল যুদ্ধ বুঝি 4-5 সপ্তাহ ধরে আস্তে আস্তে এগোবে, কিন্তু মাত্র 4 দিনের মাথায় তাদের এই দম্ভ একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। যুদ্ধ যদি এভাবে আরও কয়েকদিন চলতে থাকে তাহলে ট্রাম্পের পক্ষে ইরানের বিরুদ্ধে এই লড়াই চালিয়ে যাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়বে। অন্যের ঘাড়ে পা রেখে উপরে ওঠার যে নোংরা কুবুদ্ধি আরব রাষ্ট্রগুলো করেছিল তার মাসুল এখন তাদেরকেই গুনতে হচ্ছে। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে রিয়াদ নিজের পায়েই কুড়াল মেরে বসেছে। যে শয়তানের চাল তারা চেলেছিল সেটা এখন তাদের নিজেদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। ঘরে ঢুকে বেইমানি করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা এখন হাড়ে হাড়ে উপলব্ধি করছে ওই আধুনিক মির্জাফররা। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা কাউকে তোয়াক্কা করে না। ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে একেবারেই তুলোধুনো করে ইরান যে দাঁতভাঙা জবাব দিচ্ছে তা দেখে সারা বিশ্ব এখন হতবাক। যুদ্ধের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে খুব শীঘ্রই এই দখলদার আর মির্জাফরদের লেজ গুটিয়ে পালানো ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। তেহরান এবার মধ্যপ্রাচ্যের বুকে নতুন ইতিহাস লিখতে যাচ্ছে, আর সেই ইতিহাসের পাতায় বাংলাদেশের নামটিও হয়তো উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে।